আসসালামু আলাইকুম। বিএনপি জামাত সহ যেই বড় রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর জন্য এক ধরনের অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি। তার বিপরীতে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শতধারা বিভক্তির একটি অবস্থা দেখা যাচ্ছে। বিভিন্ন যে আমরা হিসাব মিলিয়ে যেমনটি বুঝতে পারছি যে একটি বিপ্লবের পর সাধারণত এমনিতেই বড় ধরনের পরিবর্তন আসে। যেই দেশে বিপ্লব হয় সেই দেশের রাজনীতিতে একটি বড় বিশাল চেঞ্জ আসে। তো বাংলাদেশেও যেহেতু একটি আমরা স্বীকার করি আর না করি আসলে ২৪-এর গণ আন্দোলনটি আসলে একটি বিপ্লবই ছিল এবং এই বিপ্লবের পরে আসলে যেমনটি বলছি যে একটি বড় ধরনের চেঞ্জ হওয়ার একটি সম্ভাবনা থাকে বা পরিস্থিতি থাকে, সেটি কিন্তু আমাদের দেশের রাজনীতিতে দেখা যাচ্ছে। আমরা অনেকে ছোট ছোট নতুন করে প্রতিদিন বিভিন্ন দলের উদ্ভব হচ্ছে এটি নিয়ে সমালোচনা করছি, হাসি ঠাট্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে উড়িয়ে দেওয়ার মতো কিছু নেই। এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের রাজনীতিতে হয়তো আগামীতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, যদিও এটি দেশের জন্য কতটুকু কল্যাণকর হবে সেটি নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক আলোচনা থাকতে পারে। আমি একটু মানে যদি বিশ্লেষণ করে বলি যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ধরেন গত 15 বছর যারা শাসন করেছে আওয়ামী লীগ, নিঃসন্দেহে এটি একটি শক্তিশালী রাজনৈতিক দল ছিল। তো এই আওয়ামী লীগ তো যেহেতু বিপ্লবের মাধ্যমে সে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে নিশ্চিহ্ন হয়ে গেছে। কোনোভাবে হয়তো দল হিসেবে তারা যদি বিভিন্ন মেকানিজম করে ফিরে আসতে পারেও, কিন্তু যদি বাংলাদেশে গণতন্ত্র থাকে, গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে এটি কখনো কল্পনা করার আর সুযোগ নেই। কারণ আসলে গণহত্যা যেভাবে চালিয়েছে তারা, এরপর আসলে তাদের এই পরিবেশ নেই। দ্বিতীয়ত যদি আমরা বিএনপি আওয়ামী লীগের মানের রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, বিএনপির কথা যদি বিবেচনা করি, বিএনপিতেও কিন্তু আমরা নানানভাবে ভাঙন গড়নের একটি অবস্থা তৈরি হতে দেখতে পাচ্ছি। যদিও এটি এখনো দৃশ্যমান হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে যখনই আসলে ভোটের পরিস্থিতি তৈরি হবে, যখনই প্রার্থী মনোনয়ন দেওয়া শুরু হবে, তখনই হয়তো বিএনপির এই ভাঙনটি প্রকাশ্যে আসতে পারে। তার কিছুটা ইঙ্গিত আমি যদি বলি যে অতি সম্প্রতি গত 2 দিন আগে হচ্ছে ইলিয়াস কাঞ্চন এবং হচ্ছে শওকত মাহমুদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল এসেছে। তো এই শওকত মাহমুদ কিন্তু অনেক আগ থেকে বিএনপিতে এক ধরনের ভাঙন সৃষ্টির জন্য চেষ্টা করে আসছিলেন। অভিযোগ ছিল যে তিনি আওয়ামী লীগ এবং গোয়েন্দা সংস্থার যে আওয়ামী লীগ পরিচালিত গোয়েন্দা সংস্থার দ্বারা প্ররোচিত হয়ে বিএনপিকে ভেঙে আরেকটি রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন, যেটি ইনসাফ কায়েম কমিটি নামে পরিচিত ছিল। তো তিনি হয়তো ওই ইনসাফ কায়েম কমিটি পরবর্তীতে হয়তো খুব বেশি বাস্তবায়ন করতে না পারলেও তিনি এখন কিন্তু ইলিয়াস কাঞ্চনকে নিয়ে একটি রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছেন এবং এই দলটি যখন থেকে শুরু হতে যাচ্ছে তখন থেকেই কিন্তু এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদ তাদের দলে হয়তো বিএনপির হেভিওয়েট অনেক নেতাকে তারা নিয়ে আসতে পারেন। তো সেই হিসাবে কিন্তু বলাই যাচ্ছে যে হয়তোবা বিএনপি যখন মনোনয়নের যখন ইস্যু আসবে তখন দেখা যাবে যে বিএনপিতে এক ধরনের ভাঙন দেখা যাবে এবং তার একটি বড় অংশ হয়তোবা ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদের সাথে এদিকে আসতে পারে, এমনটি ধারণা করা যেতেই পারে। এবং বিএনপিতে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি যে বিএনপির তরুণ নেতৃত্ব এবং যারা বৃদ্ধ রয়েছেন, যারা একটু সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে একটি দূরত্ব, মনস্তাত্ত্বিক একটি দূরত্ব দেখা যাচ্ছে, যদিও এটি হয়তো প্রকাশ্য হচ্ছে না। বর্তমান যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজে একজন ইতোমধ্যে দেখা যাচ্ছে রাজনীতির মাঠে বেশ ভালো খেলোয়াড় হয়ে উঠেছেন এবং তিনি খুব শক্তভাবে দল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তার কাছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তরুণরাই প্রাধান্য পাচ্ছে। তো এই ক্ষেত্রে হয়তোবা যে দলটির যারা সিনিয়ররা রয়েছেন তারা হয়তো যদি দেখেন যে কোনোভাবে তাদের চেয়ে তরুণরা একটু মূল্যায়ন বেশি পাচ্ছে, হয়তো সিনিয়রদের একটি অংশ এখান থেকে সরে যেতে পারেন। আবার যদি তরুণদেরকে মূল্যায়ন না করা হয়, তরুণদেরও একটি অংশ সরে যেতে পারে ইলেকশনের আগ মুহূর্তে, এমন একটি ধারণা করা যেতেই পারে। তারপরে তৃতীয় অবস্থানে বাংলাদেশ জামাতে ইসলামী, যদিও জাতীয় পার্টি সংসদের হিসাবে তৃতীয় বলা হয়ে থাকে,
কিন্তু আমার মনে হয় না যে ভোটের মাঠে আসলে তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি রয়েছে। আমার মতে তৃতীয় অবস্থান আসলে জামাতে ইসলামীর। তো জামাতে ইসলামীতে তো বড় ধরনের ভাঙন গড়ন সেই আওয়ামী লীগের সময় থেকে দেখা গেছে। এখন মনে হয় এটি আরো স্পষ্ট হচ্ছে। জামাতে ইসলামী থেকে প্রথম বেরিয়ে এবি পার্টি হয়েছে। এবি পার্টিতে কিন্তু দলটির আগে শিবিরের শীর্ষ নেতা ছিল কিন্তু জামাতে যোগ দেয়নি, এরকম অসংখ্য লোকজন কিন্তু এই দলে যোগ দিয়েছে এবং এই দলটি মোটামুটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে এনসিপি থেকেও এনসিপিতে তাদের বেশ কিছু তরুণ নেতা চলে গিয়েছে। কিছু নেতা আবার এনসিপি থেকে শিবির ট্যাগিং এর মাধ্যমে কিছুটা বঞ্চিত হয়ে এসে তারা আবার আপ বাংলাদেশ নামে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, হয়তো এটি রাজনৈতিক দলে যেতে পারে। তো জামাতে আমরা যেটি দেখে এসেছি দীর্ঘদিন ধরে যে জামাতের তরুণ নেতৃত্ব এবং হচ্ছে যেই যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। বিভিন্ন ইস্যুতে এই দূরত্বটি রয়েছে, বিশেষ করে ৭১ ইস্যু রয়েছে। তারপরে জামাতের যেই নেতৃবৃন্দের মানে সিনিয়র নেতৃবৃন্দের অনেক সিদ্ধান্তের ব্যাপারে তরুণদের বিরোধ দেখা যায়। এই বিষয়গুলো হয়তো আরো স্পষ্ট হতে পারে এবং জামাতও আসলে তার সেই অবস্থান কতটুকু ধরে রাখতে পারবে, যেহেতু তার তরুণরা আসলে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সেই ঝুঁকিটাও কিন্তু তৈরি হচ্ছে। তারপর জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সাথে ক্ষমতার ভাগীদার ছিল, তারা দোসর হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে আর খুব বেশি সম্ভব আমি দেখছি না। খুব মানে আসনে হয়তো অল্প ২-৪-৫টা আওয়ামী লীগের লোকজনের ভোট টোট নিয়ে তারা পেতে পারে, তবে এটি রাজনীতিতে তারা খুব বড় ধরনের চেঞ্জ মেকার হতে পারবে না। যদি তারা ইলেকশনে আসতে পারে হয়তো অল্প কিছু আসন পেতে পারে। তার বিপরীতে হয়তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এনসিপি কিন্তু আসলে যতটুকু আশা করা হয়েছিল এনসিপি ততটুকু অবস্থান তারা তৈরি করতে পারেনি। বিভিন্ন সংকট তাদের মধ্যে শুরু থেকেই, তাদের মধ্যে একটি বিভক্তি দেখা গিয়েছে, এগুলো হয়তো তাদেরকে একটু দুর্বল করে দিয়েছে। ওই যে আগেই বলেছি যে এনসিপি থেকে শিবিরপন্থী একটা অংশ যারা জামাত করতে নারাজ কিন্তু শিবির করেছিল আগে, এরকম একটি অংশ কিন্তু এনসিপিতে গিয়েছিল, পরবর্তীতে বেরিয়ে এসে তারা একটি রাজনৈতিক দল করেছে এবং তাদের রিসেন্টলি তাদের সভা সমাবেশেও বেশ ভালো উপস্থিতি দেখা যাচ্ছে, যেটি জামাত এবং এনসিপি উভয়ের জন্য এটি অ্যালার্মিং মনে করা যেতে পারে। তারপরেও আমার মনে হচ্ছে যে এনসিপি একটি বড় ধরনের রোল ধীরে ধীরে যেভাবে তৈরি হচ্ছে, এই তরুণরাই কিন্তু বাংলাদেশের আগামী দশকে হয়তো বা তার নেতৃত্বের পর্যায়ে যেতে পারে। একই সঙ্গে হচ্ছে যে একটি বিষয় যেটি যেই মানে জামাতের কথা বলেছি, বিএনপির কথা বলেছি, এসব জায়গায় কিন্তু তরুণরা এখন একটি অংশ তরুণরা যারা বিএনপি বা জামাতে যেত তারা কিন্তু ইতিমধ্যে বিএনপি, জামাত, আওয়ামী লীগ বা জাতীয় পার্টিতে যাইতো, তারা অনেকেই চলে আসছে কিন্তু এখন এই ছোট ছোট দলগুলোতে, এনসিপিতে, গণ অধিকার পরিষদে। যখন থেকে গণ অধিকার পরিষদ হচ্ছে তরুণদের প্রথম দল মনে হয়, এই দলটির শুরু থেকে কিন্তু আমরা দেখেছি যে তরুণরা কিছুটা বড় দলগুলো থেকে বিমুখতা কিছুটা প্রকাশ করছে এবং এটি অবশ্যই তাদের জন্য অ্যালার্মিং এবং এই জায়গাগুলোই আসলে ধারণা করা হচ্ছে যে এই যে দলগুলো যে অনেকগুলো দলের তৈরি হচ্ছে, সব এই দেশের তরুণরা যারা মানে আগামীতে যে বিএনপি জামাতের মতো বড় দলগুলোতে যারা যোগ দেওয়ার কথা ছিল তারা ওইসব দলে যোগ না দিয়ে এই যে ছোট ছোট দলগুলোতে যোগ দিচ্ছে, হয়তোবা একসময় ছোট ছোট দলগুলো অনেকগুলো দলে মিলে হচ্ছে মানুষ বিভক্তি হয়ে মানুষ তৈরি হয়ে যেতে পারে। আরেকটি ব্যাপার আমার শঙ্কা হচ্ছে বা আমার ধারণা হচ্ছে যে আমরা যেটি দেখছি যে ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের প্রভাব ফেলছেন। অনেকে উড়িয়ে দিতে পারে, তা আমি এটিকে উড়িয়ে দিতে নারাজ। আমার মনে হচ্ছে যে যারা হচ্ছে যে এই ইউটিউবার বা যারা বলছি যে অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা প্রথমে আমরা দেখেছি যে বিএনপিকে এক ধরনের রাজনীতিতে জনগণের কাছে বিএনপির যে দোষগুলো রয়েছে সেগুলোকে হাইলাইট করে তুলে ধরার মাধ্যমে কিছুটা জনপ্রিয়তা কমায় দেওয়া হয়েছে। বিএনপির বড় ধরনের চাপ পোহাতে হয়েছে। বিএনপিরও এখানে দায় রয়েছে, তারা চাঁদাবাজিকে নিরুৎসাহিত করতে পারেনি, তারা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। ওইটিকে ইস্যু করে মূলত অনলাইন অ্যাক্টিভিস্টরা কিন্তু বিএনপির বিরুদ্ধে চরমভাবেই কিন্তু মাঠে অনলাইনে কাজ করেছে এবং যেটির প্রভাব কিন্তু ভোটের মাঠে পড়েছে, এটি নিঃসন্দেহে বলতে হবে। দ্বিতীয় পর্যায়ে এসে এখন আমরা দেখতে পাচ্ছি যে এতদিন ধরে জামাত হচ্ছে যে বিএনপিকে যখন তারা অ্যাটাক করছিল জামাত চুপচাপ ছিল এবং জামাত একরকম মনে মনে খুশি হচ্ছিল। এখন কিন্তু জামাতকেও তারা এক ধরনের ওই একই ঘটনা, জামাতও কিন্তু তাদের অ্যাটাকের শিকার হচ্ছেন।
জামাতেরও একটি দুর্বলতা, একটি দুইটা দুর্বলতা ধরে কিন্তু এখন বড় ধরনের আলোচনায় চলে যাচ্ছে, বিশেষ করে যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে মিটিং এ আনার পর থেকে। তো এই যে এই বিষয়গুলো থেকেও কিন্তু একটি বিষয় মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বড় রাজনৈতিক দলগুলোকে অপ্রাসঙ্গিক করার জন্য আমার মনে হয় যে একটি বড় ধরনের চালও কাজ করছে। এখানে আমেরিকার চাল থাকতে পারে, এখানে ইন্ডিয়ার চাল আছে, এটি তো নিঃসন্দেহে আছে। আওয়ামী লীগেরও চাপ থাকবে। আওয়ামী লীগ আগে তার আমলেও চেষ্টা করেছে বড় দলগুলোকে ভাগ করার জন্য, এখনো চেষ্টা করবে। তার তো এখনো বিভিন্ন জায়গায় তার যে পায়ের ছাপগুলো রয়ে গেছে সেগুলোকে ব্যবহার করে হয়তোবা এই বড় দলগুলোকে ভাঙার জন্য আওয়ামী লীগও ভূমিকা রাখতে পারে। তো এই যে মানে বাংলাদেশের রাজনীতিতে এখন যে ছোট ছোট দলগুলো হচ্ছে, আমার মোরাল অফ দা স্টোরি হলো যেটা, যে এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোই হয়তোবা আগামী এক দশক বা দেড় দশকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। এবং যারা এখন আমরা মনে করছি যে হয়তোবা বিএনপি জামাত এরা ক্ষমতায় আসবে, বিরোধী দল হবে, আমার মনে হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো তাদের নিজেদেরকে আপডেট করতে না পারা, তারুণ্যের সাথে তারুণ্যের ভাষা বুঝতে না পারা এবং তারুণ্যকে যেভাবে আলিঙ্গন করার দরকার সেভাবে করতে না পারার কারণে হয়তোবা ধীরে ধীরে তারা বিলীনের পথে যাবে বা তারা দুর্বল হয়ে যাওয়ার পরিস্থিতিতে যাবে। মনে করতে পারেন আপনারা যে হয়তো এটা অসম্ভব, রাজনীতিতে এটা বাংলাদেশের এরা এত বড় বড় দল, এরা কিভাবে বিলীন হয়। আমি শুধু দুটি উদাহরণ দিয়ে শেষ করব। শেরে বাংলা একে ফজলুল হক বাংলাদেশের বড় মানে সুপরিচিত একজন ব্যক্তি এবং তিনি কিন্তু বাংলাদেশের জন্য তার অনেক অবদান রয়েছে। সেই শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলটি ছিল, যে কৃষক প্রজা পার্টি, এই দলটি কি আমরা এখন কেউ চিনি? এই দলটির কিন্তু এখন কোনো ভূমিকা নাই। মুসলিম লীগ, যেটি যদিও আওয়ামী লীগ হয়েছে কিন্তু মুসলিম লীগ তো বিলীন হয়ে গেছে। তারপরে আমরা নেজামে ইসলাম পার্টি, এখন আমরা কেউ চিনি? আছে, বিএনপির সাথে জোটে এই দলটি ছিল, আমরা কেউ চিনি না। এভাবে কিন্তু বড় বড় রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু বিলীন হয়েছে এর আগে। ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল অনেক ক্ষেত্রে। এখন বিশ্বযুদ্ধের প্রভাব না হলেও আমাদের দেশের যে এক ধরনের বিপ্লব হয়ে গেল, বিপ্লবের প্রভাব আছে এবং আন্তর্জাতিকও বিভিন্ন ইনফ্লুয়েন্স আছে, যার কারণে হয়তোবা বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের একটি বিগ চেঞ্জ আসতে যাচ্ছে। তারপরেও তো এটি দেখার বিষয়, রাজনীতি আসলে শেষ বলে কিছু নেই, শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়।